হ্যালো এভরিওয়ান, আমি জয় দে। আমি কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে 2020 সালে এইচএসসি পাস করছি অ্যান্ড এখন বর্তমানে বুয়েটে মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি। এখন আমি বর্তমানে 4th ইয়ার অধ্যয়নরত। আমার একটা প্ল্যাটফর্ম আছে কুমিল্লাতে, যেটা প্রজ্ঞা নামে। সো ওই প্রজ্ঞার ইনস্ট্রাক্টর এবং সিইও। এবং আমি আজকে একটা ফুল সিলেবাসের একটা অধ্যায়, যেটার নাম হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, যেটা এখনো অনেকখানি পড়ানো হয়নি। তো কেননা এটা শর্ট সিলেবাসে ছিল না, সো আমি এই একটা চ্যাপ্টারের একটা টপিক আজকে কভার করব। সেটা হচ্ছে সমতলে প্রতিসরণের ফলে বিম্বটা কিভাবে হয় সেটা আমরা দেখব। তো প্রথমত বলি যে সমতল পৃষ্ঠে আমাদের বিম্বটা কেন হয় এবং কিভাবে হয়। তো প্রথমে সমতল পৃষ্ঠে প্রতিসরণের ফলে সৃষ্ট বিম্ব। এখন এই বিম্বটা যে হয়, এটা কেন হয় নর্মালি আমি একটু বলি। যে দুইটা মাধ্যম থাকে, একটা হচ্ছে ধরো মিউ1 প্রতিসরণকের মাধ্যম, আর একটা মিউ2 প্রতিসরণকের মাধ্যম। তো এই দুইটা ভিন্ন মাধ্যমের হওয়ার কারণে একটা মাধ্যম থেকে আলো যখন আরেকটা মাধ্যমে যায় তখন তার দিক পরিবর্তিত হয়। কেন হয়? প্রতিসরণের ফলে হয়। এখন এই দিক পরিবর্তনের ফলে কি হয়, এই লক্ষ্যবস্তুর অবস্থানটা আগের জায়গায় তো দেখা যায় না। এই লক্ষ্যবস্তুর অবস্থানটা তখন হয় উপরে নয় একটু নিচে, এরকম দেখা যায়। এটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে এই প্রথম মাধ্যমের ঘনত্বটা, আলোকীয় ঘনত্ব, নর্মাল ঘনত্ব না, আলোকীয় ঘনত্বটা এটা দ্বিতীয় মাধ্যমের তুলনায় বেশি না কম। এখন তার উপর ভিত্তি করে দুইটা কেস আমরা ভাগ করতে পারি। তো আমরা প্রথম কেসটা দেখি। তো কেস 1-এ আমরা এটা দেখি যে লক্ষ্যবস্তু ঘন মাধ্যমে এবং চোখ হালকা মাধ্যমে আছে। তো এখানে যেটা হয়, বস্তুটা এখানে আছে, লক্ষ্যবস্তু এখানে আছে, আর চোখটা ধরো আমাদের হালকা মাধ্যমে আছে। এখানে আমাদের চোখটা হালকা মাধ্যমে আছে। তো উপর থেকে দেখতেছি আমরা লক্ষ্যবস্তুটাকে। তো লক্ষ্যবস্তু থেকে আসা আলোটা আমাদের চোখে যখন পড়ে তখন আমরা ওই বস্তুটাকে দেখতে পাই নর্মালি। তো লক্ষ্যবস্তু থেকে আসা আলো এই প্রথম মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, হয়ে কি হয়, দিক পরিবর্তিত হয়ে যায়। কেন? দুই মাধ্যমে প্রতিসরণাঙ্কের পার্থক্যের কারণে দিক পরিবর্তিত হয়ে এইভাবে বেঁকে যায়। যখন বেঁকে যায় তখন আমাদের কাছে মনে হয় সেটা অন্য কোনো একটা বিন্দু থেকে আসছে, বলে মনে হয়। তখন মনে হয় এই বিন্দুটা আসলে লক্ষ্যবস্তুটা এখানে নয়, তখন মনে হয় লক্ষ্যবস্তুটা এখানে আছে। তো এখানে আছে বলে মনে হয় যেহেতু, তাহলে এটা কি হবে, এটাকে আপাত অবস্থান বলা যাবে, লক্ষ্যবস্তুর আপাত অবস্থান বলা যাবে। তাহলে এইখানে এটা কিন্তু কি হলো না, বাস্তব বিম্ব হলো না, কেননা এখান থেকে আসছে বলে মনে হয়, বাস্তবতাই সে কিন্তু ওইখানে নাই। তাহলে এটা তাহলে কি হলো, এটা একটা অবাস্তব বিম্ব তৈরি হলো। এবং সেটা কি হলো, মনে হলো যে চোখের কাছাকাছি চলে আসছে, একটু উপরে উঠে আসছে না, এখানে ছিল বাস্তবতায়, কিন্তু সে একটু উপরে এসে পড়ছে। তাহলে কি বুঝলাম, লক্ষ্যবস্তু ঘন মাধ্যমে থাকে আর চোখ যদি হালকা মাধ্যমে থাকে তাহলে এটা একটু উপরে উঠে আসে, লক্ষ্যবস্তুটা একটু উপরে উঠে আসে। আমরা যদি কেস 2টা দেখি, এটা বিপরীত হয়।
কেস 2 হচ্ছে কি, লক্ষ্যবস্তু কোথায় থাকবে, হালকা মাধ্যমে থাকবে, আর চোখ থাকবে ঘন মাধ্যমে। চোখ থাকবে আমাদের ঘন মাধ্যমে। তো ওই ক্ষেত্রে যদি দেখি তাহলে আমাদের মিউ1 মাধ্যমে আমাদের কি থাকবে, চোখটা থাকবে। এখানে আমাদের চোখটা, এটা আমাদের ঘন মাধ্যম, আর লক্ষ্যবস্তুটা এখানে আছে। তো লক্ষ্যবস্তু এখানে যদি থাকে তাহলে এখান থেকে আসা আলোটা একটু অবিলম্বের দিকে সরে আসবে না? যেহেতু এটা ঘন মাধ্যমে আসতেছে, ঘন মাধ্যমে আলো আসলে কি হয়, প্রতিসরণের পর অবিলম্বের দিকে সরে আসে। এর আগেরটা কি ছিল, অবিলম্ব থেকে দূরে সরে গেছিল, এটা হচ্ছে অবিলম্ব। এই অবিলম্ব থেকে সেটা দূরে সরে গেছে, যেহেতু হালকা মাধ্যমে গেছে। হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। আর ঘন মাধ্যমে আসলে, এই যে ঘন মাধ্যমে আসছে, সে ঘন মাধ্যমে আসার কারণে অবিলম্বের দিকে সরে আসবে, অবিলম্বের দিকে সরে আসছে। তো দিকে সরে আসার কারণে তখন মনে হয় লক্ষ্যবস্তুটা আরো অনেক দূরে চলে গেছে। তখন লক্ষ্যবস্তুটা মনে হয় কি আরো অনেক দূরে সরে গেছে। তাহলে এখানে কি দেখলাম আমরা, যে লক্ষ্যবস্তু বাস্তবে ছিল এই পয়েন্টে, কিন্তু চলে গেছে কোথায়, একটু দূরে। তাহলে আমরা দুইটা কেস থেকে কি শিখলাম? প্রথম কেসে দেখলাম যে লক্ষ্যবস্তু যদি ঘন মাধ্যমে থাকে আর চোখ যদি হালকা মাধ্যমে থাকে তাহলে লক্ষ্যবস্তু কাছে সরে আসে। আর 2 নম্বর কেসে কি দেখলাম, যে লক্ষ্যবস্তু হালকা মাধ্যমে আছে আর চোখ ঘন মাধ্যমে আছে, তাহলে লক্ষ্যবস্তু কি হয়ে যায়, একটু দূরে সরে যায়। এখন আমরা দেখব যে এই দুইটা কেসকে আর একটু ডিটেলস দেখার চেষ্টা করব। এখন কেস 1 এ আমরা যদি বলি, কেস 1 এর বলার আগে আমরা একটু বলি যে এটার সাধারণ ফর্মটা কি হইতে পারে। সমতল পৃষ্ঠে প্রতিসরণের ফলে সৃষ্ট বিম্ব, এটা সাধারণ সূত্রটা কি হবে, সাধারণ সমীকরণটা কেমন দেখতে এটা একটু দেখাই। প্রথমত বলি যে এটা জেনারেল একটা চিত্র আঁকি। যে চিত্রটায় আমরা যদি এরকম দেই যে আমাদের এই বিভেদ তল থেকে লক্ষ্যবস্তু দূরত্ব, এটা হচ্ছে লক্ষ্যবস্তু। তো বিভেদ তল থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ। তো লক্ষ্যবস্তু আমরা দেখছি একটু কাছে সরে আসছে, আমরা প্রথম কেসটাতেই দেখি। তো এটা হচ্ছে আপাত লক্ষ্যবস্তু অথবা কি বিম্ব বলতে পারি। তো বিম্বের দূরত্ব, এই বিভেদ তল থেকে বিম্বের দূরত্ব কত, এটা আমাদের ভি ধরে নিয়েছি। তো প্রথম মাধ্যম, এই যে মাধ্যম, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ1, আর এই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ2। এখন আমরা এই সাধারণ সমীকরণটা যদি বলার চেষ্টা করি তাহলে বলতে পারবো মিউ1 বাই ইউ ইকুয়াল টু মিউ2 বাই ভি। এখন মিউ1, মিউ2, ইউ আর ভি কি, এটা আমরা পড়ার চেষ্টা করি। এই যে মিউ1 হচ্ছে যে মাধ্যমে লক্ষ্যবস্তু আছে, আমরা এভাবে বলতে পারি না, যে মাধ্যমে লক্ষ্যবস্তু আছে সে মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে পারি। তা আমরা এটা বলি যে মিউ1 হচ্ছে যে মাধ্যমে লক্ষ্যবস্তু আছে সে মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর মিউ2 কি, মিউ2 হচ্ছে চোখ যে মাধ্যমে আছে, চোখ কই থাকবে, এখানে থাকবে না, এই যে এখানে চোখটা আমাদের আছে। তাহলে আমরা বলতে পারি চোখ যে মাধ্যমে আছে, চোখ বা প্রতিসারক মাধ্যমের
মাধ্যমের প্রতিসরাঙ্ক, বলতে পারি এটা। আর ইউ কে কি বলতে পারি? এই ইউ হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব, আর এই ভি কি আমাদের, এটা আমাদের বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব, এই দূরত্ব সবসময় কোথা থেকে হবে? বিম্বের তল থেকে হবে। দূরত্বগুলা বিম্বের তল থেকে আমরা মাপবো। তাহলে আমরা এই সমীকরণটাকে আমাদের মাতৃভাষায় রূপ দেই। তাহলে কি বলতে পারবো? যে লক্ষ্যবস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক ডিভাইড বাই লক্ষ্যবস্তুর দূরত্ব ইকুয়াল টু প্রতিসারক মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইড বাই কি আমাদের বিম্বের দূরত্ব। এটা হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ। এখানে আমরা এটা বলবো সমতল পৃষ্ঠে প্রতিসরণের ফলে সৃষ্ট বিম্বের সাধারণ সমীকরণ। এখন এটা দিয়েই আমরা হচ্ছে যে দুইটা কেস শিখলাম, যে লক্ষ্যবস্তু ঘন মাধ্যমে, চোখ হালকা মাধ্যমে, আর একটা কেস 2 শিখলাম যে লক্ষ্যবস্তু হালকা মাধ্যম এবং চোখ ঘন মাধ্যমে। এটা আমরা অ্যানালিসিস করবো একটু। তো কেস 1টাই আমরা একটু দেখি যে লক্ষ্যবস্তু ছিল ঘন মাধ্যমে, এবং চোখ হালকা মাধ্যমে। তাহলে আমরা আবার একটু চিত্রটা আঁকি। তাহলে μ1 হচ্ছে ঘন মাধ্যম আর μ2 হচ্ছে কি হালকা মাধ্যম। তাহলে ঘন মাধ্যম হালকা মাধ্যম চেনার উপায় কি? যার প্রতিসরাঙ্ক বেশি সে ঘন মাধ্যম। তাহলে আমাদের কি হবে? μ1টা μ2 থেকে বেশি হবে, প্রথমেই বলে দেওয়া যাবে এটা। আচ্ছা, এরপর আমরা একটা চোখ এঁকে নিলাম। সো এখান থেকে দেখবো আমরা এই লক্ষ্যবস্তুটাকে। তো ধরে নিছি এই যে বিবেক তল থেকে দূরত্ব কত? ডি। ধরে নিছি বিবেক তল থেকে দূরত্ব কত? ডি। তারপর এই বস্তুটা থেকে আমাদের আলোটা যাবে। আমরা কোন বস্তুকে কিভাবে দেখি? কোন একটা বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়লেই তো তখন দেখি। তাহলে ওই বস্তু থেকে আলো আসতেছে, এসে বিবেক তলে পড়ছে, এক মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গেছে। তো মাধ্যমে যখন গেছে তার দিক পরিবর্তন করছে। এখন হালকা মাধ্যমে যাওয়ার কারণে দিকটা কি হয়ে গেছে? একটু অবিলম্ব থেকে দূরে সরে গেছে। দূরে সরতে যাই আমাদের এটাকে একটু উপরে উঠাই দিছে, লক্ষ্য বস্তুটাকে আপাতভাবে একটু উপরে উঠাই দিছে। এখন আমরা দেখব আপাত সরণ কিভাবে বের করা যায়। এটা তো এখানে ছিল কিন্তু এখানে উঠে আসছে, তাহলে আমরা আপাত সরণটা বের করব। তাহলে আমরা এখন এই যে সমতল পৃষ্ঠে প্রতিসরণের ফলে সৃষ্ট বিম্বের সমীকরণটা এই কেসের জন্য কিভাবে লিখব? তো আমরা প্রথমে এটা দেখি যে লক্ষ্যবস্তুর দূরত্ব কত দূর বিম্ব থেকে? এটা ইউ না? লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ, আর বিম্বের দূরত্ব কত? এই জায়গাটা, এই যে বিবেক তল থেকে এতটুকু পর্যন্ত, এটা ভি। তাহলে আমরা কি লিখতে পারবো? আমাদের সূত্রটা ছিল কি? লক্ষ্যবস্তু যে মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইড বাই কত? লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু প্রতিসারক যে মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? μ2 ডিভাইড বাই বিম্বের দূরত্ব ভি। তাহলে এটাকে মডিফাই করি। তাহলে μ1 বাই কত? μ2 ইকুয়াল টু কি? ইউ বাই ভি। এইটাকে আমরা এখন কি বলতে পারবো? লক্ষ্যবস্তুর দূরত্ব বাই বিম্বের দূরত্ব বলতে পারবো এটা। এছাড়া কেউ যদি বলে যে এই ইউটাকে আমরা এভাবে বলতে পারি না, এটা লক্ষ্যবস্তুর প্রকৃত দূরত্ব, আর এটাকে কি বলতে পারবো? আপাত দূরত্ব।
বিম্বের দূরত্বটা কি আপাত দূরত্ব না? তো বাস্তবতা এখানে নাই লক্ষ্যবস্তু, কিন্তু আমরা এখানে আছে বলে মনে করি, তাহলে এটা কি আপাত দূরত্ব। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে লক্ষ্যবস্তুর দূরত্বের জায়গাতে ইউটাকে আমরা প্রকৃত দূরত্ব বলতে পারি, আর ভিটাকে আমরা আপাত দূরত্ব বলতে পারি। এখন এটাকে যদি আমরা একটা গ্লাসের বেলায় বিবেচনা করি, গ্লাসে পানি আছে, পানির মধ্যে একটা কয়েন ফেলাই দিছে, এখন আমরা ওই কয়েনটাকে দেখব উপর থেকে, তখনও এটাকে কিভাবে লেখা যায় মডিফাই করে। দেখো এই হচ্ছে আমাদের গ্লাস, সো এই গ্লাসটাকে, গ্লাসের মধ্যে একটা কয়েন ফেলাই দিছে, একটা ছোট্ট একটা কয়েন আমি ফেলাই দিছি, ছোট্ট একটা কয়েন ফেলাই দিছি, এই গ্লাসের মধ্যে আমি পানি ভর্তি করে দিছি, কয়েন ফেলে পানি ভর্তি করে দিছি, এখন উপর থেকে আমি দেখব। তাহলে এই সূত্রটাকে কিভাবে মডিফিকেশন করা যায়? জাস্ট কিছুই করা লাগবে না, আমি জাস্ট বলবো যে এই বিভেদ তল, এই হচ্ছে বিভেদ তল, এই বিভেদ তল থেকে প্রকৃত দূরত্ব বা প্রকৃত গভীরতা ইউ, তাহলে ইউটাকে আমরা প্রকৃত গভীরতা বলতে পারবো, প্রকৃত গভীরতা আমরা বলতে পারবো। আর এই এই বস্তুটা যেহেতু ঘনমাধ্যমে আছে, কয়েনটা যেহেতু ঘনমাধ্যমে আছে, সে তো একটু উপরে মনে হবে, তাহলে তাকে তো একটু উপরে মনে হবে, তাহলে যেহেতু উপরে মনে হবে, যেহেতু উপরে মনে হবে, তাহলে এই কয়েনটা বর্তমানে দেখলে আমি এই জায়গাতে দেখব, তাহলে এই জায়গাতে যদি দেখি তাহলে বিভেদ তল থেকে দূরত্ব কত, এটাকে ভি বলতে পারি, এটাকে আমরা আপাত গভীরতা বলতে পারি, গভীরতা বলতে পারবো। আর এই মাধ্যমে প্রতিসরাঙ্ক যদি μ2 হয় আর গ্লাসের পানির প্রতিসরাঙ্ক যদি μ1 হয়, তাহলে আমরা সূত্রটা কিভাবে লিখতে পারবো যে μ1 বাই μ2 ইকুয়াল টু প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা বাই কি আপাত গভীরতা, আপাত গভীরতা। প্রকৃত গভীরতা কত ইউ, এই যে এখান থেকে আমরা আরেকটা কালার দিয়ে দেখানোর চেষ্টা করি, এখান থেকে এতটুক দূরত্বটা ইউ, আর আপাত গভীরতা কত, এই যে এতটুক দূরত্ব ভি। আসলে চোখ কোন মাধ্যম থেকে দেখে? বায়ু মাধ্যম থেকে। প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্কটা হচ্ছে কি পানি, আর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কটা তাহলে কি বায়ু। তো বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত ধরি 1। তাহলে আমাদের স্পেশাল কিছু কেস যদি চিন্তা করি যে সে কোথায় আছে, সে বায়ু থেকে দেখতেছে পানির মধ্যে, তাহলে μ1 হচ্ছে পানির প্রতিসরাঙ্ক, তাহলে এটা লিখতে পারবো μw বাই μ1 ইকুয়াল টু ইউ বাই ভি। তাহলে μw ইকুয়াল টু, কারণ এটা তো 1, ইউ বাই ভি, তাহলে μw ইকুয়াল টু কত ইউ বাই ভি। তাহলে μw কত হলো, এটা হলো বস্তুর দূরত্ব বাই বিম্বের দূরত্ব। তাহলে আমরা যদি কোনো মাধ্যমের বস্তুর দূরত্ব জানি আর বিম্বের দূরত্ব জানি, তাহলে ওই মাধ্যমের কি জেনে যাব, প্রতিসরাঙ্ক জেনে যেতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখব যে লক্ষ্যবস্তুর দিকে, লক্ষ্যবস্তুর দিকে তোমার আপাত সরণ, আপাত সরণটা কেমন হয় সেটা আমরা একটু দেখব। তো আমরা আবার একটু চিত্র আঁকি, সেটা μ1, এটা আমাদের μ2, এখানটায় আমার লক্ষ্যবস্তুটা ছিল, তো এটা ধরলাম আমাদের ও, এটা ধরলাম এই বিন্দু। তো এখান থেকে যে আলোটা গিয়েছিল ওইটা একটু দূরে সরে গেছে, তাহলে তার আপাত লক্ষ্যবস্তুটা এখানে চলে আসছে এ প্রাইমে, মানে এই প্রাইমে তোমাদের বিম্বটা দেখা গেছে, এর বিম্ব কোথায় আছে এখন এই প্রাইমে আছে, এই তাহলে কি আছে লক্ষ্যবস্তু আছে। তো লক্ষ্যবস্তুর অবস্থান সরে গেছে না এতটুকু পর্যন্ত, আমরা এই জায়গাটাই বের করব যে এটাকে বলে আপাত সরণ, এই জায়গাটা কি বলে আপাত সরণ, এই জায়গাটা কি আপাত সরণ বলা হয়।
আপাত সরণটা কোথায় হয়েছে? লক্ষ্যবস্তু থেকে কি দর্শকের দিকে। কোথায় হয়েছে এটা? দর্শকের দিকে। এটা এখানে দর্শক যে দেখবে সে কোথায় থাকবে? এখানে থাকবে। তাহলে লক্ষ্যবস্তু দর্শকের দিকে সরে আসছে, কতটুকু সরে আসছে সেটাই বের করবো, এটাই বলে আপাত সরণ। দর্শকের দিকে কতটুকু সরে আসছে লক্ষ্যবস্তুটা, সেটাই হচ্ছে আপাত সরণ। এখন এই আপাত সরণ ক্যালকুলেশন করবো আমরা এখানে। তো একটু দেখাই। প্রথমত আমরা এতটুকু তো জানি, ওই হচ্ছে কত? ইউ। আগে দেখেছিলাম, বলছিলাম এটা ওইটা অ্যাকচুয়ালি কি? ওইটা হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব বা লক্ষ্য বস্তুর দূরত্ব, প্রকৃত দূরত্ব এভাবে বলা যায়। তো এটা প্রকৃত দূরত্ব। আর ওয়ে প্রাইমটা অ্যাকচুয়ালি কি? এই জায়গাটা ভি, এই জায়গাটা ভি ছিল না আমাদের বিম্বের দূরত্ব। তাহলে এটা আমাদের আপাত দূরত্ব। তাহলে আমরা বলতে পারবো আপাত সরণ কত হবে? আপাত সরণ হবে পুরা ওয়ে থেকে ওই প্রাইম বাদ দিলে এ প্রাইম পাবো না আমরা। আপাত সরণ অ্যাকচুয়ালি কি? এ প্রাইম। এই প্রাইমটা হচ্ছে কি? এই জায়গাটা আমরা বলতে পারবো না পুরা ওয়ে থেকে, এই যে পুরা ওয়ে থেকে আমি যদি ওয়ে প্রাইমটা বাদ দেই, এই যে এতটুকু জায়গা বাদ দেই, তাহলে আমরা কি এই লাল অংশটা পেয়ে যাবো না? এই বোল্ড কৃত লাল অংশটা। তাহলে আমরা এটা তো কি বলতেছি? ইউ। এটা বলতেছে কি? ভি। ইউ মাইনাস ভিটাই তাহলে কি আপাত সরণ? এটা হচ্ছে ওয়ে প্রাইম, সরি ওই প্রাইমটা কি ছিল? ভি। তাহলে এখন আমরা একটা কাজ করি, আমাদের যে সূত্রটা পাইছিলাম মিউ ইকুয়াল টু কি ছিল? ইউ বাই ভি। তাহলে ভি ইকুয়াল টু কত? ইউ বাই মিউ না? ইউ বাই মিউ না? মিউ ইকুয়াল টু ইউ বাই ভি হলে ভি ইকুয়াল টু কত? ইউ বাই মিউ। এখানে বসাই দেই। যদি বসাই দেই তাহলে আমাদের ইউ কমন যাচ্ছে, 1 মাইনাস 1 বাই মিউ থাকতেছে। তাহলে ইউ ইন্টু লসাগু করি, এটা কত? মিউ মাইনাস 1। তাহলে এই একটা শর্টকাট পেয়ে গেলাম, আপাত সরণের একটা শর্টকাট পেয়ে গেলাম। তাহলে এই শর্টকাটটা একটু বাংলা ভাষায় লিখি। আপাত সরণ হলো, ইউটাকে এভাবে বলি বিম্বের প্রকৃত দূরত্ব। আচ্ছা, আমরা এখন আপাত সরণটা দেখি। ইউটা কি ছিল? লক্ষ্যবস্তুর প্রকৃত দূরত্ব। ইউ ছিল লক্ষ্যবস্তুর প্রকৃত দূরত্ব। এটাকে আমরা ডি দিয়ে ব্যাখ্যা করি। আর ইউর জায়গাতে এখন ডি বসালাম, মিউ মাইনাস 1 ডিভাইড বাই মিউ, এটাকে লিখতে পারি। এই হলো আমাদের একটা শর্টকাট। তাহলে এখন আমরা ওই যে সমতল পৃষ্ঠে প্রতিসরণের ফলে সৃষ্ট বিম্বের কিছু ম্যাথ দেখবো, কিছু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ দেখবো, আর কিছু বোর্ড কোশ্চেনও দেখবো। আমরা এটা দেখি যে দেওয়া আছে একটি জলাশয়ের আপাত গভীরতা 6 মিটার এবং যদি পানির প্রতিসরাঙ্ক 4/3 হয় তবে প্রকৃত গভীরতাটা বের করতে বলছে আমাকে। তো আমরা মেবি একটা সূত্র পড়ছিলাম যে মিউ ইকুয়াল টু ইউ বাই ভি। ইউ কে বলছিলাম কি? প্রকৃত গভীরতা। আর আমাদের ভি কে কি বলছিলাম? আপাত গভীরতা, তাই না? এই যে একটা জলাশয় আছে আমার, কিন্তু জলাশয়ের প্রকৃত গভীরতা ইউ ছিল, কিন্তু আমরা জলাশয়কে উপর থেকে যখন দেখতেছি তখন আসলে কি দেখবো? অ্যাকচুয়ালি ভি পর্যন্ত দেখবো তাকে, যে সে প্রকৃত পক্ষে গভীরতা ছিল ইউ, কিন্তু তাকে দেখবো এত গভীরতার, ভি গভীরতার। এখন আমাকে জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি প্রকৃত গভীরতাটা কত। তা আমাদের দেওয়া আছে কি? আপাত গভীরতা দেওয়া আছে। তাহলে আপাত গভীরতা অ্যাকচুয়ালি কোনটা? ভিটা। ভি হচ্ছে কি 6 মিটার, আর পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ যে মাধ্যমের লক্ষ্যবস্তু আছে সে মাধ্যমের প্রতিসরাঙ্কটা আমার দেওয়া আছে 4/3। তাহলে মিউ ইকুয়াল টু কত? 4/3। তাহলে আমাদের বের করতে হবে কি? প্রকৃত গভীরতা। প্রকৃত
গভীরতা। প্রকৃত গভীরতা আমাদের ইউ, সেটা বের করতে হবে। তাহলে এই সূত্রের ভিতরে বসাই দিই, তাহলে মিউ ইকুয়াল টু ইউ বাই ভি। তাহলে ইউ ইকুয়াল টু কত, মিউ ইন্টু ভি। তাহলে মিউ হচ্ছে 4/3 ইন্টু ভি এর মান কত, ভি এর মান হচ্ছে আমাদের 6 বসাই। তাহলে 8 মিটার আসছে, 8 মিটার আসছে আমাদের 8 মিটার আসছে। এক নম্বর প্রবলেমটা বুঝতে পারছি। তা আমরা এখন একটু আগে যে শিখলাম যে আপাত সরণ কিভাবে বের করে, সেটার একটা প্রবলেম দেখবো আমরা। এটা আবার কুমিল্লা বোর্ড 11 সালে আসছে, আর বলাই হয় যাই কুমিল্লা বোর্ডে আসছে তাই পরবর্তীতে অন্যান্য ইঞ্জিনিয়ারিং এ আসতে পারে। প্রবলেমটা অনেক সুন্দর, যে বলছে 8 সেন্টিমিটার পুরো একটা কাঁচফলকের তলদেশে অবস্থিত একটা কালির দাগকে, কুমিল্লা বোর্ডের মানুষদের কালির দাগ থাকেই, কেমন প্রশ্ন হার্ড ওই কালির দাগ আর কি। আচ্ছা, সেটা লম্বভাবে দেখা হচ্ছে। আমরা কুমিল্লা বোর্ডকে সবসময় জটিল বোর্ড হিসেবে দেখি আর কি, এটা তারা লম্বভাবে দেখতেছে, দেখুক। তো এখন বলতেছে দর্শকের দিকে কালির দাগটির আপাত সরণ কত, দর্শকের কাছে কেমন, মানে অন্যান্য বোর্ডের কাছে কেমন, সেটা দেখবে আর কি। আচ্ছা, তো একটা কাঁচফলক আঁকি, একটু প্রশ্নটা একটু ফিল করার চেষ্টা করি। একটা কাঁচফলক, তো একটা কাঁচফলকের এই প্রান্তে, এই যে প্রান্তে এখানে একটা কালির দাগ আছে, লাল কালির দাগ। তো লাল কালির দাগ আছে, এটা কত সেন্টিমিটার পুরু, 8 সেন্টিমিটার পুরু। তাহলে এই পুরুত্ব দেওয়া আছে আমাদের কত, 8 সেন্টিমিটার। এটা কোথায় আছে, কাঁচফলকের তলদেশে অবস্থিত একটা কালির দাগ। এই যে কাঁচফলকের তলদেশ, এটা কিন্তু তলদেশ, কাঁচফলকের তলদেশ, ফলকের তলদেশ, এই তলদেশে কালির দাগটা আমরা আঁকতে বলছে, আঁকছিও লাল কালির দাগ। তাহলে সেটা অ্যাকচুয়ালি এই যে 8 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ইউ দেওয়া আছে, এটা প্রকৃত গভীরতা, ইউ বাই ডি বলতে পারি। এটা কত আমাদের 8 সেন্টিমিটার। এখন কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, যে মাধ্যমে কালিটা আছে তার প্রতিসরাঙ্ক দেওয়া আছে, এটা মিউ 1.5। তাহলে এখন আমরা তো একটু আগে থিওরিতে পড়ছি যে হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমের বস্তুকে দেখা হয় তাহলে সে কি হয়ে যায়, একটু উপরে উঠে আসে। তাহলে কালিটা কই আসবে, একটু উপরে উঠে আসবে। তাহলে কালিটা এখানে উঠে আসছে, এখানে। তাহলে আমাদের জিজ্ঞেস করছে কালিটির আপাত সরণ কত। আপাত সরণ বলতে কি, আপাত সরণ বলতে অ্যাকচুয়ালি এই দূরত্বটা জিজ্ঞেস করছে, কতটুকু উঠে আসছে সে। এখন এই কতটুকু দূরত্ব উঠে আসছে সেটা আমরা বের করার সূত্র শিখছিলাম একটু আগে। আপাত সরণ ইকুয়াল টু ডি ইন্টু মিউ মাইনাস 1 বাই নিউ। তাহলে এই সূত্রের মধ্যে বসাই দিই, এটা শিখেছিলাম তোমাদের। তাহলে এই সূত্রের মধ্যে যদি বসাই তাহলে আমাদের ডি এর মান কত দেওয়া আছে, 8 সেন্টিমিটার। মিউ এর মান কত, 1.5, তারপর -1। তাহলে এরপরে কত আসছে, এটার ফলাফল হিসেবে 2.67। তো আমাদের ফলাফল আসছে 2.67 সেন্টিমিটার। তাহলে কোয়েশ্চেনটা কত সুন্দর ছিল দেখছো। তাহলে কাঁচফলকটা কত, তোমার হচ্ছে কাঁচফলকের তলদেশে যে কালির ফোঁটাটা দিছে 8 সেন্টিমিটার দূরত্বে, সেটা আসলে কতটুকু উঠে আসছে, 2.67 সেন্টিমিটার। ঠিক আছে, এই প্রশ্নটা তো তাও একটু সুন্দর ছিল। এরপরটা দেখি একটু, এটা আরো ভাল লাগে, আমার এই প্রশ্নটা অনেক ভাল লাগে। এই প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন, তোমরা দেখো এটা কিভাবে করা যায়। কোশ্চেনটা পড়ি আমরা। বলছে কি 20 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট কোন একটা পাত্রের, তাহলে আমরা একটা আঁকি, এতটুকু যতটুকু পড়ছি ততটুকু কাজ করি, 20 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট একটা কোন পাত্র। তাহলে আমরা 20 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট একটা পাত্র ধরলাম, এটা 20 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট একটা পাত্র। তার 1/5 কত, 1/5 কত হবে, 20-এর 1/5 কত, 20-এর 1/5 কত, 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার কি করছে, 4/3 প্রতিসরাঙ্কের একটা তরল দ্বারা পূর্ণ করছে।
তার মানে আমরা একটা দেই, তাহলে তার 4 সেন্টিমিটার পূরণ করছে 4/3 প্রতিসরাঙ্কের, তাহলে μ1 দিছে কত 4/3 প্রতিসরাঙ্কের একটা তরল দ্বারা পূর্ণ করছে। আর বলছে কি বাকি অংশ 1.6 প্রতিসরাঙ্কের তরল দ্বারা পূর্ণ করছে। তাহলে আমরা আরেকটা কালার দিয়ে এটা পূর্ণ করি, তাহলে এটা আরেকটা তরল দ্বারা পূর্ণ করছে বাকি অংশটা কত, ওটার ঘনত্ব কত, ওটার ঘনত্ব হচ্ছে 1.6, ঠিক আছে, ওটার ঘনত্ব দিছে আমাদের 1.6। এখন তারপর বলছে খাড়া উপর থেকে নিচের দিকে তাকালে ওই পাত্রের আপাত গভীরতা কত হবে। তার মানে এখন তরল একটা না, কয়টা হয়ে গেছে, দুইটা। তা আমি এখান থেকে আমি তাকাইতেছি, এখন আমার দেখলে আপাত গভীরতা কত মনে হবে, মানে কি এই দূরত্বটা 20 কি মনে হবে, 20 তো মনে হবে না, যেহেতু কি ঘন মাধ্যম, বায়ু মাধ্যম থেকে দেখতেছি, বায়ুর তুলনায় বেশি ঘনত্বের না বা বেশি প্রতিসরাঙ্কের না, তার মানে কি একটু উপরে মনে হবে। তাহলে আপাত গভীরতা জিজ্ঞেস করছে, আপাত গভীরতা কি ছিল, ভি ছিল না। তা আমাদের আপাত গভীরতা হবে ভি। এখন ভিটা কয়টা অংশের জন্য হবে, দুটো অংশের জন্য। এই তরলের জন্য ভি হবে একটা, এই তরলের জন্য ভি হবে আরেকটা। তাহলে প্রথম অংশের জন্য V1, দ্বিতীয় তরলের জন্য V2, তাহলে V1 প্লাস V2 হচ্ছে কি টোটাল আপাত গভীরতা। তাহলে প্রথম অংশের V1টা আমরা বের করি। তা আমরা তো সূত্র দেখছিলাম যে মিউ ইকুয়াল টু কি, ইউ বাই কি ছিল, ইউ বাই ভি ছিল। তাহলে ভি ইকুয়াল টু কত, ইউ বাই নিউ। তাহলে আমরা V1 ইকুয়াল টু কি লিখতে পারবো, V1 ইকুয়াল টু কি লিখতে পারবো, V1 ইকুয়াল টু U1 বাই μ1, V2 ইকুয়াল টু কি লিখতে পারবো, U2 বাই μ2, তাই না। তাহলে বসাই দাও U1 বাই μ1, U2 বাই μ2। অনেক সুন্দর একটা প্রশ্ন, ইন্টারেস্টিং। তাহলে U1 কতটুকু বলতো, U1 কি এই জায়গাটা না, তো প্রশ্নে তো বলে দিছে 1/5 কি 4/3 প্রতিসরাঙ্কের তরল, তো 1/5 কি 20-এর 1/5 হচ্ছে কি 4, তাহলে U1 কি 4 না, এই যে U1 4 না, 4 সেন্টিমিটার না। তাহলে U1 এর মান বসালাম 4 সেন্টিমিটার। কত প্রতিসরাঙ্কের তরল দিছে, 4/3 প্রতিসরাঙ্কের তরল, তাহলে μ1 এর মান বসাবো কি 4/3। তাহলে U2 কি বলছে কি বাকি অংশ 1.6 প্রতিসরাঙ্কের তরল দিছে। তাহলে আমাদের U2টা কি হবে, এই জায়গাটা ইসি U2, তাহলে U2 হবে 20 থেকে 4 বাদ দিলে যতটুকু, মানে কি 16 সেন্টিমিটার। তাহলে এদিকে 16 বসালাম, আর μ2 জায়গায় কি বসাবো 1.6 প্রতিসরাঙ্ক তরল, তার মানে 1.6। তাহলে এটা যোগ করলেই তো কি পেয়ে যাব, আপাত গভীরতাটা পেয়ে যাব। তাহলে আপাত গভীরতা কত আসছে, অ্যান্সার করলে দেখা যাচ্ছে 13 সেন্টিমিটার আসবে আমাদের, ঠিক আছে। তো আমরা আরেকটা প্রশ্ন দেখি এখন। এই প্রশ্নটা দেখো, এটা অনেক সুন্দর একটা প্রশ্ন। কি বলছে, একটা স্বচ্ছ কাচের ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটা স্বচ্ছ কাচের ঘনক আঁকি, একটা স্বচ্ছ কাচের ঘনক আঁকলাম, একটা স্বচ্ছ কাচের ঘনক আঁকলাম, এবং এই ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার, তাহলে 36 সেন্টিমিটার দিলাম। তাহলে এই ঘনকের মধ্যে অবস্থিত একটা বায়ু বুদবুদ, তাহলে একটা বায়ু বুদবুদ আছে, কোথাও একটা বায়ু বুদবুদ আছে। এখন সে বললো যে কোন একটা তল থেকে দেখলে সে 10 সেন্টিমিটার গভীরে আছে বলে মনে হয়। তাহলে কোন একটা তল আমি ধরে নিছি যে এই তল থেকে দেখলাম, তাহলে এই তল থেকে দেখলাম, এই তলটা থেকে দেখলাম, তাহলে কতটুকু গভীরতা মনে হলো, কত গভীরে আছে মনে হলো 10 সেন্টিমিটার। তাহলে গভীরে যতটুকু মনে হয় মানে কি 10 সেন্টিমিটার গভীরে সে দেখছে, তার মানে কি আপাত গভীরতা, এটা কি আপাত গভীরতা, এটা কিন্তু প্রকৃত গভীরতা না। সে দেখছে, তার মানে আপাত ভাবে সে দেখছে, বিম্বটাকে দেখছে, তার বুদবুদের বিম্বটাকে দেখছে। তো আমরা এই পৃষ্ঠ থেকে দূরত্ব কি বলতে পারবো, V1, এটা আপাত গভীরতা। আপাত গভীরতা কত আমাদের 10 সেন্টিমিটার। তারপরে
বলছে কি বিপরীত তল থেকে দেখলে 14 সেন্টিমিটার গভীরে মনে হয়। তাহলে মনে হয় মানে কি, এটাও আপাত গভীরতা। তাহলে এটা অপর পৃষ্ঠ থেকে দেখছে, মানে এই ধরো একটা 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 ঘনক, তো ঘনকের এই পৃষ্ঠ থেকে দেখছে, আরেক পৃষ্ঠ থেকে দেখছে, বিপরীত পৃষ্ঠ থেকে দেখছে। তাহলে বিপরীত পৃষ্ঠটা থেকে দেখার কারণে এটা বিপরীত পৃষ্ঠটা আমরা যদি একটু আঁকি এরকম, এই যে বিপরীত পৃষ্ঠটা এটা, তাহলে বিপরীত পৃষ্ঠ থেকে দেখলে কতটুকু দূরে মনে হইলো, V2 কত 14 সেন্টিমিটার। এটাও একটা আপাত গভীরতা, ঠিক আছে, আপাত গভীরতা। আমার জিজ্ঞেস করছে বুদবুদের প্রকৃত গভীরতা কত। তাহলে আমরা ধরে নিই প্রথম পৃষ্ঠ থেকে প্রকৃত গভীরতা ইউ, এটা ধরে নিতে পারি। প্রথম পৃষ্ঠ থেকে প্রকৃত গভীরতা কত, ইউ ধরে নিছি, আপত্তি আছে? তাহলে দ্বিতীয় পৃষ্ঠ থেকে প্রকৃত গভীরতা কত হবে, পুরোটা যদি 36 হয়, প্রথম পৃষ্ঠ থেকে প্রকৃত গভীরতা যদি ইউ হয়, তাহলে বাকিটা কি হবে, 36 মাইনাস ইউ, 36 মাইনাস ইউ বলা যাবে। তা আমরা তো একটা সূত্র শিখছি, মিউ ইকুয়াল টু কি শিখছিলাম, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। প্রকৃত গভীরতা কত ছিল, ইউ ছিল প্রথম পৃষ্ঠের জন্য, আর আপাত গভীরতা কত ধরছে প্রশ্নে দেওয়া আছে 10। দ্বিতীয় মাধ্যমের মানে দ্বিতীয় অংশের জন্য বা দ্বিতীয় পৃষ্ঠের জন্য আমরা কি লিখতে পারবো, সেম, প্রতিসরক তো সেমই আছে, তাহলে প্রতিসরাঙ্ক মিউই হবে, আগেরটাই হবে। মিউ ইকুয়াল টু কি, দ্বিতীয় পৃষ্ঠের জন্য প্রকৃত গভীরতা হচ্ছে 36 মাইনাস ইউ, আর আপাত গভীরতা দেওয়া আছে কি 14 সেন্টিমিটার। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 আর 2 কে সমাধান করি, 1 ও 2 সমাধান করে কি পাই, ইউ বাই 10 ইকুয়াল টু কত, 36 মাইনাস ইউ বাই 14। তাহলে ইউ কত পাচ্ছি, তাহলে ইউ আমরা সমাধান করে 15 সেন্টিমিটার পেলাম। এই 15 সেন্টিমিটার যেটা পাইছি সেটা কোত্থেকে পাইছি, প্রথম পৃষ্ঠ থেকে প্রকৃত গভীরতা পাইছি। তাহলে দ্বিতীয় পৃষ্ঠ থেকে প্রকৃত গভীরতা কত, পৃষ্ঠ থেকে প্রকৃত গভীরতা দ্বিতীয় পৃষ্ঠ থেকে প্রকৃত গভীরতা হবে 36 মাইনাস কত ইউ, এটা কি হবে 36 মাইনাস 15, তাহলে কত হবে, এটা 21 সেন্টিমিটার। প্রশ্ন তাহলে আমাদের কি প্রকৃত গভীরতা বের করা শেষ। তাহলে আরেকটা অংশ বলছে কাচের প্রতিসরাঙ্ক বের করো। আচ্ছা তাহলে আমরা কি 1 নম্বর সমীকরণে বসে দিলে কি পেয়ে যাবো না, এটা এই যে 1 নম্বর সমীকরণ কি ছিল, মিউ ইকুয়াল টু ইউ বাই 10, তাহলে মিউর মান কত, ইউর মান কত 15, আর নিচে হচ্ছে 10 দিয়ে ভাগ করবো, তাহলে কত পাইছি 1.5। এভাবে আমাদের এটা মুখস্থ যে কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5, কিন্তু বের করতে বলে বের করতে হবেই। তাহলে আমরা কি বুঝলাম, সমতল পৃষ্ঠে প্রতিসরণের সূত্র দিয়ে আমরা প্রতিসরাঙ্ক বের করতে পারি, আপাত সরণ বের করতে পারি, প্রকৃত গভীরতা বের করতে পারি, আপাত গভীরতা বের করতে পারি। তাহলে এই মাধ্যমে আমরা আজকে জ্যামিতিক আলোক বিজ্ঞানের একটা সুন্দর টপিক শিখতে পারছি, যেটা আমাদের বিগত 6-7 বছর ছিল না। আমরা এই লাস্ট বেঞ্চ ছিলাম, যেটা এই সুন্দর সুন্দর প্রবলেম গুলো সলভ করছি। আরো সুন্দর প্রবলেম সলভ করা যাবে এটা দিয়ে, এটা ভেলোসিটিও বের করব আমরা, আবার এটা যে কিভাবে আসছে সেটাও দেখা যাবে। এরকম অনেক ইন্টারেস্টিং প্রবলেম বিগত ব্যাচ গুলো মিক্স করছে, যেটা আমরা করার সুযোগ পাইছি। তোমরাও এখন সুযোগ পাবা যদি শর্ট সিলেবাস আবার না আসে, ঠিক আছে? তো তোমাদের সবাইকে এই এতটুকু আজকের জন্য সবাইকে ধন্যবাদ।